আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারত যে আশঙ্কা করেছিল ডক্টর ইউনূস সেটাই ঘটালেন চীনে গিয়ে। 7 states of India, eastern part of India, called Seven Sisters. $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের বৈঠকে বেইজিং এর কাছে 50 বছরের পানি ব্যবস্থা, একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক। বৈঠকের পর যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস ভারত সফর বয়কট করে চীন সফরে গিয়েছেন। এবার চীন সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারকে, এবার ভারতের 7 সিস্টার হাতছাড়া হয়ে যাচ্ছে। পশ্চিম বাংলার মিডিয়া তোলপাড় শুরু হয়ে গিয়েছে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারত যে আশঙ্কা করেছিল ডক্টর ইউনূস সেটাই ঘটালেন চীনে গিয়ে। এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে চীনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে রয়েছেন। ইতোমধ্যে তৃতীয় দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। এর বাইরে আরেকটি চাঞ্চল্যকর বৈঠক হয়েছে, সেটি হচ্ছে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সঙ্গে আলোচনা হয়েছে। এই যে আমরা জানি যে তিস্তা প্রকল্প নিয়ে ভারত, চীন এবং বাংলাদেশ এই 3 দেশের মধ্যে একটা বিরোধ অব্যাহতভাবেই ছিল। ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে সবচেয়ে বড় আশঙ্কায় ছিল যে বাংলাদেশ আবার কি চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে নতুন কোনো চুক্তিতে উপনীত হয় কিনা। ভারতের সেই আশঙ্কায় অবশেষে ঘি ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সঙ্গে এই বিষয়ে বিস্তৃত এবং বিশদ আলোচনা হয়েছে। শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। অধ্যাপক ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, চীনের পানি সমস্যার সমাধানে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। এখন এই সাফল্যের সূত্র ধরে বাংলাদেশও চায় তার পানি সমস্যার সমাধান করতে। চীনা মন্ত্রীকে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যে সমস্যা রয়েছে আমাদেরও একই সমস্যা, তাই যদি আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন তাহলে আমরা খুশি হব। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, আমাদের দেশ শত শত নদীর পানি দিয়ে ঘেরা। পানি আমাদের জীবন দেয়, তবে কখনো কখনো এটি শত্রুতে পরিণত হয়। এখন জনসংখ্যা বহুগুণে বেড়ে যায়, আমাদের সতর্ক থাকতে হবে, নদী ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে যেন আমাদের পরিবেশের ক্ষতি না হয়। চীনকে পানি ব্যবস্থাপনার মাস্টার হিসেবে অভিহিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে বাংলাদেশ চীনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে এবং তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পানি ব্যবস্থাপনা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি শেয়ার করার আহ্বান জানান। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আরো জানান যে আমরা আপনাদের কাছ থেকে শেখার জন্য এসেছি কিভাবে আমরা পানি সম্পদকে জনগণের জন্য উপযোগী করে তুলতে পারি, সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। তিনি বলেন, একই চাহিদা ভারতের উজান অঞ্চলেও বৃদ্ধি পেয়েছে। এছাড়া পলি জমার কারণে নদীগুলোর মাঝখানে নতুন ভূমি তৈরি হচ্ছে, যা কখনো কখনো নদীগুলোর প্রবাহ বাধাগ্রস্ত করছে এবং তাদের মৃত্যু হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অসংখ্য নদী বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হলেও গত 54 বা 53 বছরে অনেক নদীর মৃত্যু ঘটেছে। চীনের পানি সম্পদ মন্ত্রী স্বীকার করেন যে চীন ও বাংলাদেশ পানি ব্যবস্থাপনায় একই চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা এবং বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। বাংলাদেশের জন্য পানি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ইস্যু, চীনও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে চীনের পানি সম্পদ মন্ত্রী বলেন যে বাংলাদেশের 85% জনগণ বন্যা প্রবণ এলাকায় বাস করে, যা দেশটির জন্য পানি ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে। এই জটিল বিষয় সমাধানের জন্য চীন সর্বতোভাবে সহযোগিতা করবে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিপ্রেক্ষিতে বলেন যে প্রেসিডেন্ট শি জিনপিং এর জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছেন। প্রেসিডেন্ট শি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছেন, যা দেশটির পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এ সময় প্রধান উপদেষ্টা বলেন আমাদের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সেই পরিকল্পনা প্রণয়নে চীনের যে কৌশলগত এবং চীনের যে কারিগরি ব্যবস্থাপনা রয়েছে সেটি আমরা চাই। প্রিয় দর্শক, শুধু তাই নয়, তিস্তা প্রকল্প নিয়েও চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তিস্তা প্রকল্পকে কিভাবে বাংলাদেশের মানুষের জন্য উপযোগী করা যায়,
অন্যদিকে চীন এক্ষেত্রে সহযোগিতা করতে পারে। সেই বিষয়ে যা যা আলোচনা হয়েছে সবটুকু বাংলাদেশের গণমাধ্যমে আসেনি। এখন ভারতের আশঙ্কাটা আসলে কি ছিল? প্রিয় দর্শক, আপনারা জানেন যে চীন বহুদিন ধরে মুখিয়ে আছে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করবার জন্য। তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য বাংলাদেশের সরকার গত 16 বছরে নানা সময়ে চীনের প্রতি আহ্বান জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে চীনও তৎপর হয়েছে বাংলাদেশের পদ্মা তিস্তা প্রকল্প নিয়ে কাজ করবার জন্য। কিন্তু এটি শেষ মুহূর্তে আটকে যায় ভারতের আপত্তির কারণে। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় ছিল। 2024-এর 7ই জানুয়ারি সর্বশেষ টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সেই সময়ে চীনের আগ্রহ আরো 3 গুণ বেড়ে যায়। এরপর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করে আগ্রহ প্রকাশ করে বলেন যে আমরা প্রত্যাশা করছি শিগগিরই এই তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে পারবো। প্রিয় দর্শক, কিন্তু চীনের রাষ্ট্রদূতের এই আগ্রহ মিইয়ে গিয়েছিল আসলে ভারতের অনাপত্তির কারণে, ভারতের আপত্তির কারণে। কারণ ভারত বরাবরই এই প্রকল্পে যেন চীন কাজ না করতে পারে সে নিয়ে কাজ করছিল। প্রিয় দর্শক, তো আমি আরো কিছু বিষয় আপনাদেরকে বলছি যে বাংলাদেশের দিক থেকে প্রকল্পের প্রস্তাব পেলে চীন সহযোগিতা দেবে, এই আহ্বান কিন্তু সবসময় করে এসেছিল। গত 16 বছরে হাসিনার সরকারের সময় চীনকে অফিসিয়ালি প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মানে 2024-এর 7ই জানুয়ারির নির্বাচনের পর হাসিনা সরকার এই বিষয়ে অনাগ্রহ দেখায়। প্রিয় দর্শক, এখন চীনের কাছে কেন এই তিস্তা প্রকল্পটি গুরুত্বপূর্ণ এটি নিয়েও আসলে আলোচনা করা প্রয়োজন। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত কারণে। এই প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে আসছে। হিমালয়ের উৎপত্তির পর তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দুই দেশের অর্থনীতির জন্য এ নদী বেশ গুরুত্বপূর্ণ। তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহী হয়ে ওঠার অন্যতম আরেকটা কারণ হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প। BRI প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে এক সুতোয় গাঁথতে চাইছে। চীনের BRI প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর রয়েছে। প্রস্তাবিত এই করিডোরের মাধ্যমে চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে মিয়ানমার এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের সাথে একটা যুক্ততা তৈরি করতে চায়। এই জন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। কিন্তু এখন এটা অবশ্যই আমাদেরও জানার বিষয় যে ভারত কেন আপত্তি করছে। ভারতের আপত্তি করার ভারতের দিক থেকে অনেকগুলো কারণ রয়েছে। এটা অবশ্যই কৌশলগত কারণ, কূটনৈতিক কারণ তো বটেই। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ধরতে চায়। চীন ভারতের গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অনুসুয়া বসু রায়চৌধুরী তিনি বলেছিলেন বিবিসিকে যে তিস্তা প্রকল্পের যে ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে সেটি অস্বীকার করা যাবে না। তিনি বলেন ভূকৌশলগত ভাবে গুরুত্ব বহন করে এমন সব প্রকল্প নিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীন অতিরিক্ত আগ্রহ প্রকাশ করে। চীন চায় তাদের উপস্থিতি জোরালো করতে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের জন্য তিস্তার পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা প্রকল্পের আওতায় থাকছে যে নদী খনন করে গভীরতা বাড়ানো, সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা, নদীর দুই তীরে স্যাটেলাইট শহর নির্মাণ করা। যদি চীনকে বাংলাদেশ তিস্তা প্রকল্পটি দেয় তাহলে এই কাজগুলো তারা করবে। এই প্রকল্প নিয়ে ভারতের আপত্তির যে কারণগুলো সেগুলো হচ্ছে, প্রথমত ভারত যদি এই প্রকল্পকে স্বাগত জানায় তাহলে এখানে জড়িত হওয়ার ক্ষেত্রে ভারতের বাধ্যবাধকতা তৈরি হবে এবং সেক্ষেত্রে তাদের বিনিয়োগেরও প্রশ্ন উঠতে পারে। আর যদি স্বাগত না জানায় তাহলে তো একটা বিরোধী থেকে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার চীনকে এই প্রকল্প দেবে কিনা সেটা নির্ভর করছে একান্তই বাংলাদেশের উপর। এখন দেখুন যে এইরকম একটা প্রকল্প যদি আপত্তি দিয়ে ভারত আটকে দিতে পারে তাহলে বাংলাদেশের উপর চাপ বজায় রাখতে পারবে ভারত। তিস্তা ইস্যু সমাধান হয়ে গেলে বাংলাদেশের উপর ভারতের যে প্রভাব সেটা শূন্যে নেমে আসবে। অন্যান্য অভিন্ন নদীর পানির ক্ষেত্রে বাংলাদেশ তখন আর ভারতের দিকে তাকিয়ে থাকবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে দুই নদীর পাশে শহর গড়ে উঠবে, নদী শাসন হবে এবং নদীর নাব্যতা থাকবে। ফলে পুরো এলাকায় ব্যাপক পরিবর্তন আসবে এবং
প্রায় 2 কোটি মানুষের জীবন বদলে যাবে। এর ফলে চীনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরির পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের ভেতরে আরো জোরালো হবে। বিষয়টি এভাবেই কিন্তু ব্যাখ্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, কিন্তু ভারতের এই যে আশঙ্কা যে চীন এই প্রকল্পটি নিয়ে নেয় কিনা, বা যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, হাসিনা সরকার এখন আর ক্ষমতায় নেই, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন ঘটেছে, হাসিনা ইতোমধ্যে ভারতে পালিয়ে গিয়ে সেখানেই অবস্থান করছে। এইরকম একটা পরিস্থিতিতে চীনের কাছে এই তিস্তা প্রকল্পটি দিয়ে দেয় কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই আশঙ্কায় কিন্তু ঘি ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন। 2 দেশ মিলে তিস্তা প্রকল্পের কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় সেটিও বলেছেন। এখন দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বললেন যে 50 বছরের পানি ব্যবস্থাপনার নীতি তিনি জানতে চান, এটা কিন্তু কৌশলগত একটা টার্ম। 50 বছরের যদি পানি ব্যবস্থাপনার নীতি বাংলাদেশ জানতে পারে চীনের কাছ থেকে, তাহলে অবশ্যই অনেক বিষয় বাংলাদেশের কাছে সহজ হয়ে যাবে। আর চীন তো ইতিমধ্যে প্রতিশ্রুতি দিল যে তারা কৌশলগত এবং কারিগরি যতভাবে সহযোগিতা করার তা করবে। এখন এটা হচ্ছে একটা হেডলাইন। এই হেডলাইনের ভেতরে তিস্তা প্রকল্প, পানি ব্যবস্থাপনা নীতি, অন্যান্য কৌশলগত কর্মসূচি রয়েছে তো বটেই। সুতরাং ভারতের জন্য এটা উদ্বেগের, আর অন্যদিকে বাংলাদেশের জন্য এটা একটা ইতিবাচক জানালা খুলে দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে, কারণ এই প্রকল্পটি নিয়ে ভারত এখন কি বলবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন বাংলাদেশের যে কূটনৈতিক নীতি, সেটা যদি মুক্ত, স্বাধীন এবং স্বনিয়ন্ত্রিত থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো দেশের সঙ্গে যদি একদম সম্পর্কযুক্ত হয়ে কাজ করতে গিয়ে সেই দেশের স্বার্থকে সামনে রাখতে হয়, তখনই আসলে স্বাধীন কূটনীতির ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, যেটা 16 বছরে ঘটেছে। বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে চীনের সঙ্গে এই তিস্তা প্রকল্পের একটা চূড়ান্ত গতিপথ বা রূপরেখা তৈরি করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের জন্য এটা যেমন ইতিবাচক হবে, ঠিক একইভাবে দক্ষিণ এশিয়ার মানুষও উপকৃত হবে। যেমন জানা যাচ্ছে যে উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে উপকৃত হবে, জীবনযাত্রা পাল্টে যাবে। শুধু তাই নয়, এই তিস্তা প্রকল্পের মধ্য দিয়ে ভারতের 7 সিস্টার্সও কিন্তু উপকৃত হবে। আপনারা জানেন যে আসাম, ত্রিপুরা বা ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চল নদীর পানি ব্যবস্থাপনায় খুবই খারাপ অবস্থায় রয়েছে, সেখানেও প্রবল বন্যা হয়। আমরা যখন বাংলাদেশে বন্যা দেখি তার সপ্তাহখানেক বা 15 দিন আগে কিন্তু সেটা আসাম, তারপরে পশ্চিমবঙ্গ, এরপরে ত্রিপুরা, এই জায়গাগুলো হয়ে আসে। তো বাংলাদেশ যদি পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনের কারিগরি বিভিন্ন দক্ষতাকে কাজে লাগাতে পারে, তাহলে সেটা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে ভারতের 7 সিস্টার্স এর ক্ষেত্রেও একটা নতুন গতিপথ তৈরি করবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যে জানালা খুলে দিচ্ছেন, সেটা যদি যথার্থভাবেই করতে পারেন তাহলে মানুষ উপকৃতই হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের প্রতি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস সরকারের এবার জয় জয়কারে এবার নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে। 7 সিস্টার হাতছাড়া হবে, এটি নিশ্চিত। চীন যেভাবে সহযোগিতা করতেছে ডক্টর ইউনূসের সরকারকে, বাংলাদেশকে, সেহেতু এবার ডক্টর ইউনূসের এই সুফল নরেন্দ্র মোদীর জন্য কুফল বয়ে নিয়ে আসবে। এ বিষয়ে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।